হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি শুভম। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে ভিডিওগুলোকে লাইক করতেও ভুলবেন না। আজকে নিয়ে চলে এসেছি একটা বাংলাদেশের খুব সমসাময়িক ভিডিও এবং বাংলাদেশের একটা সোশ্যাল ইস্যুস নিয়ে কোথাও গিয়ে ভিডিও। সোশ্যাল ইস্যুস বলতে মানে একজন মানুষ বর্তমানে খুব মানে চর্চায় রয়েছেন এবং তিনি একজন বিখ্যাত মানুষ বাংলাদেশের। মানে বিখ্যাত বলতে বর্তমানে অবশ্যই কুখ্যাত, বাট একটা সময় তিনি বিখ্যাত ছিলেন এবং তার ফ্যান ফলোয়ার্স, পপুলারিটি, সাবস্ক্রাইবার্স মানে বাংলাদেশের মানে মানে ইন্ডিভিজুয়াল একজন পার্সনের ক্ষেত্রে যথেষ্ট বেশি ছিল এবং মানে তাকে নিয়ে আমরাও অনেক ভিডিও বানিয়েছি। বাট তার যে বর্তমান দিনে যে সমস্ত জিনিসগুলো সামনে আসছে সবটা আমরা মানে পুরোটাই জানি না, মানে কিছু কিছু থাম্বনেলে দেখে যেটুকু বুঝতে পারছি, তো ভেতরে না দেখে তো বিষয়টা নিয়ে আলোচনা করা ঠিক না। তো সেই জন্যই সেই রিলেটেড একটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং আর কেউ নয়, আজকের ভিডিওতে রয়েছেন তৌহিদ আফ্রিদি। তবে তৌহিদ আফ্রিদির আগে আমরা যেরকম ভিডিও থেকে অভ্যস্ত সেই হিসাবে তিনি নেই, তার কন্ট্রোভার্সি নিয়ে তিনি রয়েছেন। তো দেখা যাক ভিডিওতে কি রয়েছে এবং ভিডিওর টাইটেল হচ্ছে ডিবি হারুন ছাড়াও ছিল তৌহিদ আফ্রিদির আরেক গডফাদার। আর থাম্বনেলে যেটা রয়েছে, সামনে এলো তৌহিদ আফ্রিদির নতুন গডফাদার আর চ্যানেল নেম হচ্ছে 21 টিভি। তাহলে চলুন আমরা ভিডিওটা দেখে নিই। আর এই ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা বং ভিউজের ফেসবুক পেজে পেয়ে যাবেন আর তার লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটা দেখা শুরু করি। তোর বাপে যদি আমার না চিনে তাহলে তোর বাপে যে আমি খেলা। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ঢাকার আলো ঝলবলে সোশ্যাল মিডিয়া দুনিয়ায় নিজেকে গুড বয় সাজালেও বাস্তবে তিনি ছিলেন পুরো দমভর ব্যাড বয়। ক্যামেরার সামনে সরল নিরীহ ভাব আর ক্যামেরার বাইরে রঙিন রাগ, ক্ষমতার দাপট আর অপরাধ সাম্রাজ্য। অভিযোগ আছে বাবার টিভি চ্যানেলের ক্ষমতা আর প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় আফ্রিদি গড়ে তোলেন ভয়ঙ্কর এক সিন্ডিকেট। ব্ল্যাকমেইল, নারী কেলেঙ্কারি, মাদক ব্যবসা, দখলবাজি থেকে শুরু করে গুম খুন অপরাধের তালিকা যেন অন্তহীন। এই চক্রকে ভুক্তভোগীরা নাম দিয়েছেন গিভ অ্যান্ড টেক সিন্ডিকেট। নিয়ম ছিল সোজা, কে কার সুবিধা দিচ্ছে আর কে কার ক্ষতি করছে তার উপর নির্ভর করত সম্পর্ক। তদন্তে জানা যায় অন্তত অর্ধশত তরুণীকে বাধ্য করেছেন আফ্রিদি। প্রতিশ্রুতি দিতেন বিয়ে কিংবা মডেল বানানোর, শেষ পর্যন্ত সবই পরিণত হতো প্রতারণা আর নির্যাতনে। তার ক্ষমতার উৎস ছিল প্রভাবশালী রাজনীতিবিদ ও কিছু সাবেক পুলিশ কর্মকর্তার সঙ্গে অতি ঘনিষ্ঠ সম্পর্ক, যার মধ্যে অন্যতম ছিলেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ এবং আসাদুজ্জামান খান কামাল। একটি সিন্ডিকেট ছিল হারুন, কামাল আর আফ্রিদির। আফ্রিদি তার বাপের দখল করা পাওয়ার হাউস খ্যাত মাই টিভির পরিচয়ে আর হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি হারুন ও আইনমন্ত্রীর সান্নিধ্য নিতেন সবসময়। আফ্রিদি তাদের সরবরাহ করতেন সুন্দরী নারী আর নিজে ভোগ করতেন টাকা ও প্রভাব। এছাড়া মাদক ব্যবসায় আফ্রিদির হাত ছিল পাকা। কোন রকম ঝক্কি ঝামেলা ছাড়াই হারুন কামালের শেল্টারে চালাতেন কারবার। এছাড়া তার বাবা নাসির উদ্দিন সাথীর অবৈধ সব দখলদারির আশ্রয় প্রশ্রয় দিতেন হারুন ও কামাল। সেজন্য ডিবি অফিসে আফ্রিদির কথা মতো যাকে তাকে তলব করতেন হারুন। সেখানে নিয়ে চালানো হতো মানসিক ও শারীরিক নির্যাতনও, যা আফ্রিদি গ্রেপ্তারের পরপরই একাধিক কন্টেন্ট ক্রিয়েটর ও ভুক্তভোগী তরুণী ও মানুষের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে। অন্যদিকে কামাল ও হারুনের যত নারী সঙ্গ ও মাই টিভির সাপোর্ট প্রয়োজন হতো তার সবই দিতেন ব্যাড বয় আফ্রিদি। আফ্রিদি চক্রের অন্যতমদের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দুদক প্রভাবশালী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে ও তার পরিবারের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে ঘুষ হিসেবে বস্তা বস্তা টাকা নিতেন। এছাড়াও মুনিয়ার সাথে আফ্রিদির থাকা সম্পর্কের কিছু আলামত ইতোমধ্যেই সামনে এসেছে, যা দ্বারা জানা যায় মুনিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আফ্রিদির। শুধু তাই নয়, মুনিয়ার বাসায় ঘন ঘন যাতায়াতও ছিল তার। আফ্রিদির কাছ থেকে জব্দকৃত মোবাইল, ল্যাপটপ ও হার্ড ডিস্ক এখন সিআইডির ফরেনসিক পরীক্ষায়। তদন্ত কর্মকর্তারা বলছেন এসব ডিভাইসে লুকিয়ে আছে তার অপরাধ সাম্রাজ্যের আসল রহস্য। ভুক্তভোগী নারীরা একে একে মুখ খুলতে শুরু করেছেন, যা তদন্তকে করছে আরো চাঞ্চল্যকর।
এখানেই শেষ নয়, টাকা ও ক্ষমতার নেশায় তিনি জড়িয়ে পড়েন চাঁদাবাজি, জমি ফ্ল্যাট দখল, নিয়োগ বাণিজ্য আর মানি লন্ডারিং এও। তার নামে এখন তদন্ত চলছে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন আফ্রিদি ছিলেন একজন কঠিন প্রতারক, একদিকে কন্টেন্ট ক্রিয়েটর, অন্যদিকে অপরাধ সিন্ডিকেটের মস্তিষ্ক। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় যিনি তরুণদের কাছে ছিলেন অনুপ্রেরণা, তিনি এখন হয়ে উঠেছেন আতঙ্কের আরেক নাম। গ্রেপ্তারের পর ভাঙতে শুরু করেছে তার প্রভাবের দেয়াল। গুড বয় ইমেজে ঢাকা পড়া এই ব্যাড বয় কন্টেন্ট ক্রিয়েটরের জীবনী এখন বাংলাদেশের অপরাধ ইতিহাসে এক নাটকীয় অধ্যায়। ভিডিওটা দেখার পরে একটা জিনিসই প্রথম মাথায় এলো যে নাথিং ইজ পার্মানেন্ট। মানে তার যে এই এত খ্যাতি এবং তার যে এত একটা দারুণ গুড বয় ইমেজ, এবং আমরা দেখেছি যে সোশ্যাল ওয়ার্ক থেকে শুরু করে তার যে এত ফ্যান, এত ক্রেজ। আমি নিজে ইনস্টাগ্রামে তাকে দীর্ঘদিন ফলো করেছি এবং মানে সে কোথাও গিয়ে একটা ভালো লাগার মানুষ ছিল। আগের রিয়াকশন ভিডিওগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন, এবং তার এই সোশ্যাল ওয়ার্কগুলো দেখে বা তার যে একটা সেই গরিবের জন্য একটা দুঃখ দেখেও কোথাও গিয়ে ভালো লাগতো, এবং তার পার্সোনালিটিটাও কোথাও গিয়ে ভালো লাগতো। বাট তার যে পেছনে এত কিছু রয়েছে সেটা থেকে মানে অবাক হয়ে গেলাম, এবং মানে নিজের ওপর ঘেন্না আসছে কোথাও গিয়ে যে কাদেরকে ফলো করতাম। এবং মানে একটা জিনিস সত্যিকারের, মানে আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখি তা কিন্তু সত্যিই নয়। কারণ মানে এমন একটা ঝাঁ চকচকে প্রেজেন্টেশন করা হয় এবং একটা লুক ক্রিয়েট করা হয়, কোথাও গিয়ে একটা বাবল আমাদের সামনে এনে পরিবেশন করা হয়, এবং তার ভিতরে কি আছে আমরা জানি না। শুধু আমরা বাইরেরটার যে তার যে রামধনু বর্ণের যে বিষয়টা, তার যে চাকচিক্য, সেইটাই আমরা দেখি, এবং তাতেই আমরা কোথাও গিয়ে তাদের প্রতি একটা মানে তাদের আবেগে ভেসে যায় বা তাদের প্রতি একটা ফ্যান হয়ে যায়, বা শুধু ওইটুকুই দেখতে পাই। বাট তিনি মানুষটা কেমন, তিনি মানে তার নেচার কেমন, বা তিনি ব্যক্তিগতভাবে কতটা সৃজনশীল, বা তার মানে তিনি যে কতটা বুদ্ধিমত্তা রাখছেন, বা তার ব্যক্তিগত জীবন কি কেমন, আমরা কিছুই জানি না। আমরা ওই 15 মিনিট, 25 মিনিট, 20 মিনিট, 30 মিনিটের যে ব্লগ দেখছি বা তার যে ইন্টারভিউ দেখছি, ওইটুকু দিয়েই কোথাও গিয়ে আমরা জাজ করছি। বাট তার পেছনে যে এত কিছু রয়েছে, তো সেটা দেখলে মানে আশ্চর্যজনক লাগছে। এবং একটা কথা সত্যিকারের যে মানে কেউ পারফেক্ট নই আমরা, আমাদের সবার মধ্যে দোষ, ত্রুটি, গুণ সবকিছু রয়েছে, মানে আমরা সবাই ইমপারফেক্ট। কিন্তু তার মধ্যে এমন কিছু আমরা জানতে পারছি যেগুলো হচ্ছে অসামাজিক, অনৈতিক এবং কোথাও গিয়ে সমাজের জন্য ভালো না। আমরা এমন একটা মানে পট্টি পরে থাকছি, বা আমরা একটা মানে কোথাও গিয়ে পর্দা দিয়ে রাখছি যে আমি এই জিনিসটা দেখাচ্ছি, এই রং চকচকে পর্দাটা দেখাচ্ছি, কিন্তু তার উল্টো পিঠটা যে কালো সেটা আমরা কেউ দেখতে পাচ্ছি না। তো আমরা কোথাও গিয়ে বোকা হয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার কাছে। তো ব্যক্তিগতভাবে মানে এই ভিডিওটা দেখার পরে আমাদের নিজেকেও কোথাও গিয়ে বোকা মনে হচ্ছে বা ইডিয়েট মনে হচ্ছে, যে সত্যি কাকে ভালোবাসতাম বা কাদেরকে পছন্দ করতাম, মানে অবাক লাগছে। এবং মানে এই যে মাই টিভি, তার যে বাবার একটা সাম্রাজ্য, সেখান থেকে তিনি যে ফেভারটা পান সেটা আমাদের জানা ছিল, বা তিনি যে বড়লোক ফ্যামিলি থেকে বিলং করে, তার জন্য তার প্রথম থেকেই ইকুইপমেন্টস বলুন, ভিডিও কোয়ালিটি বা সমস্ত কিছু রিচ তার কাছে অনেক বেশি। বাট তিনি যে এরকম ভাবে মাদক পাচার করছেন বা মানে প্রশাসনিক স্তর থেকে এরকম ভাবে সুযোগ সুবিধা নিচ্ছেন, পুলিশ বা আইন বা এই সমস্ত জিনিসগুলোকে যে হাতের নস্যির মতো ইউজ করছেন, এবং কোথাও গিয়ে মেয়েদেরকে মানে ওই একটা বিনোদন বা একটা ঝাঁ চকচকে লাইফ দেখিয়ে কোথাও গিয়ে তাদেরকে নিয়ে ভোগ করা, এই জিনিসগুলো সত্যি অনুচিত, অনৈতিক, এবং মানে নিন্দা জানালেও কোথাও গিয়ে একটা ভাষা আসছে না যে আমি কি ভাষায় তাকে নিন্দা জানাবো। একদম ঠিক করেছে, তাকে অ্যারেস্ট করেছে, মানে এটাই হওয়া উচিত ছিল। এবং পার্সোনালি আমি মানে ওনার ব্লগগুলো বলুন বা মানে যে কন্টেন্টগুলো বলুন সেগুলো দেখেছি, তো মানে সেটার সাথে ওনার এই নেচার বা এই যে খবরগুলো সামনে আসছে, তো সেটা তো মেলানোই যাচ্ছে না। ইভেন মানে এটা কতদিন ধরে ঘটছে বা কত জনের আর কি সর্বনাশ উনি করেছেন, তো সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। কিন্তু মানে দেরিতে হলেও যে সামনে এসছে ব্যাপারটা, তো এটার জন্য মানে কোথাও গিয়ে মানে কি বলবো, মানে সত্যের জয় হয়, তো কোথাও গিয়ে সেটা হয়েছে। এবং এটা অবশ্যই বিচারাধীন একটা বিষয়, কিন্তু মানে কোথাও গিয়ে মানে যাদের আর কি যে ক্ষতিগুলো হয়েছে তারা কোথাও গিয়ে
মানে একটা যে শান্তির যে রেহাই, তো সেটা হয়তো কোথাও গিয়ে পেয়েছে। তো এটা সত্যি যে সোশ্যাল মিডিয়া আমরা মানে আজকাল যা কিছু দেখি সেটা সবসময় সত্যি হয় না, মানে একটা পট্টি পরিয়ে রাখা হয় মানে আমাদের চোখে, বা আমরা যা দেখতে চাইছি সেটাই কোথাও গিয়ে প্রেজেন্ট করা হয়, মানে তার সেই বেস্ট আর কি দর্শক রয়েছে, তো সেই জিনিসটাই আর কি সে নিয়ে আসছে, জানে যে এটা আনলে আমার দর্শক খাবে বা আমার দর্শক দেখবে। যেমন এখানে একটা কথা বলি, আমরা তো কোথাও গিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাচ্ছি, তো আমরা জানি যে আমাদের ভিডিও কিন্তু ব্লগ দিলে চলবে না, আমাদের রিয়াকশন ভিডিও দিলেই আমাদের ভিডিও চলবে, তো আমরা রিয়াকশনই নিয়ে আসছি। তো এবার আমরা জানি যে আমাদের বেসড অন বাংলাদেশ, তাই জন্য আমরা বাংলাদেশের টপিকের উপরই ভিডিও নিয়ে আসছি। তো সেও আর কি দেখেছিল যে তার ওই ব্লগগুলো আনলে বা তার একটা গুড বয় ইমেজ ক্রিয়েট করলে সে আর কি ফেমাস হবে, মানুষের আর কি মণিকোঠায় তারকা হয়ে উঠবে, সেও সেই জিনিসটা ইউজ করেছে। বাট ব্যক্তিগত স্তরে তার যে এইরকম একটা কালো দিক রয়েছে সেটা আমরা কেউ ভাবিনি, সত্যি কথা। আর একটা জিনিস হচ্ছে, একটা নাম বারবার এলো দেখছি এবং প্রচুর থাম্বনেলও তার সাথে আর কি সেই নামটা জুড়ে থাকছে দেখছি, মুনিয়া বলে একজনের নাম। তো মুনিয়া অ্যাকচুয়ালি কে? তো তার সাথে তহিদ আফ্রিদির যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেটা আমরা এই ভিডিওতেও দেখলাম এবং তার বাড়িতে আসা যাওয়াও ছিল। তো মানে তার সাথে কি হয়েছে এবং তহিদ আফ্রিদি এর বাইরে তার সাথে কি করেছেন এবং মুনিয়ার পরিচয় কি, সেটা একটু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এটা আমরা জানি না অ্যাকচুয়ালি কি হয়, মানে উনি তার মানে প্রেজেন্টেশন গুলো এমন ছিল যে ছোটবেলা থেকে একটা স্ট্রাগল করে মানে নিজে আর কি দাঁড় করানো, নিজে ফেম তৈরি করা, মানে ফ্যান বেস তৈরি করা। তো কোথাও গিয়ে মানে পাবলিক আর কি মানে তার আর কি যে ফ্যান ফলোইং ছিল, তো তারা কোথাও গিয়ে ইন্সপায়ার্ড হতো না। এক্ষেত্রে একটা সময়েরও ব্যাপার রয়েছে, মানে সে যখন ভিডিও শুরু করেছে তার ইকুইপমেন্টস গুলো বা তার ক্যামেরা কোয়ালিটি এতটাই ভালো ছিল, এতটাই তার কাছে যোগান ছিল যে বাদ বাকি যে মানে নর্মাল আর কি যে ব্লগার যারা হয়তো ফোন থেকে শুট করছে বা যে সময় শুরু করছে সেই সময় আমাদের ফোনের ক্যামেরাও এত ভালো ছিল না, তো তাদের যে পিকচার কোয়ালিটি বা সমস্ত কিছু তার থেকে তহিদ আফ্রিদি অনেক অংশে এগিয়েছিল তার বাবার প্রিভিলেজের জন্য, সেই জন্য সেটাও কোথাও কি আইক্যাচি ছিল বিষয়টা। এবং তারপরে সময়ের সাথে সাথে সেও নিজেকে আপগ্রেড করেছে বিভিন্ন বিষয়ে, তো সেই জন্যই সে কোথাও একটা মানে সে এটা মানে এমন ভাবে তাদের একটা পিআর টিম থাকে, তো সেই পিআর টিম তার একটা এমন ইমেজ ক্রিয়েট করেছে, তো সেই জন্য তার একটা গুড বাই ইমেজ তৈরি হয়েছিল। এবং তার সাথে সাথে আমরা দেখেছিলাম যে ছাত্র আন্দোলনের সময় সে আবার তার বিরোধও করেছিল, সে স্বৈরাচারী সরকারের পক্ষ নিয়ে, তো এখান থেকেই বোঝা যায় যে তার মানসিকতাটা কিরকম ছিল। তো যাই হোক, মানে এটাই চাইবো যে সঠিক বিচার ব্যবস্থার মাধ্যমে মানে যারা আর কি প্রতারিত হয়েছেন, যারা নিপীড়িত হয়েছেন, তারা আর কি সঠিক বিচার পান এবং সমস্ত সত্য যেন খুব দ্রুত তাড়াতাড়ি সামনে আসে। আর এই বিষয়টার উপর আমাদেরও নজর থাকবে এবং আমাদের এই রিয়াকশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন অন্যকে। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।